হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? হ্যালো। ফেসবুকে আবার কি হইলো? ফেসবুকে লাইভে যাওয়া যাচ্ছে না। ওয়েবসাইটেই করি আজকের ক্লাসটা। কি অবস্থা? কেমন আছো? হ্যাঁ, আজকে ক্লাসটা শুধু ওয়েবসাইটেই নিব। ফেসবুকে ক্লাস অন হচ্ছে না, মানে কোনো সমস্যা হইলো কিনা বুঝতেছি না। সবাই ওয়েবসাইটে আসুক, দাঁড়াও আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিচ্ছি। ফেসবুকে লাইভ স্টার্ট করতে গেলাম, দেখি লাইভ স্টার্ট হয় না। ওকে, ওয়েবসাইটে সব ঠিক আছে তাই না? ওয়েবসাইটে সবকিছু ঠিকঠাক আছে। আজকে হচ্ছে আমাদের উচ্চতর গণিতের রিভিউ ক্লাস। আজকে ক্লাসে আমরা রিভিউ করব জটিল সংখ্যা, স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। রিভিউ ক্লাস, কম সময়ে বেশি টপিক কভার করার জন্য আজকে সুন্দর একটা সিস্টেম বানিয়েছি। মেইন ক্লাসে যা পড়াইছি ওই লেকচার স্লাইড গুলো নিয়ে আসছি, খালি রিভিশন দিয়ে যাব। শোনো, গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য বা সামনে যে ভর্তি পরীক্ষাগুলো আছে, আমাদের ভার্সিটি ব্যাচের ক্লাসে আমি যা যা পড়াইছি হায়ার মেথে, আমি যে অধ্যায়গুলো নিছি বা রাকিব যে অধ্যায়গুলো নিছে, আমরা ভার্সিটি ব্যাচের ক্লাসে যে টপিকগুলো পড়াইছি ওই টপিকগুলো পেরে কিচ্ছু আসবে না। খালি তুমি বাসায় প্র্যাকটিস করে যাবা, দেখবা পরীক্ষা ভালো হচ্ছে। আর দুই একটা ম্যাথ একটু কঠিন টাইপের আসবেই, ধরো 25টা এমসিকিউ এর মধ্যে 3-4টা বা 2-3টা একটু হার্ড থাকবেই। তোমার ওইগুলোর দিকে তাকানোরও দরকার নেই। 25টার মধ্যে তুমি যদি 20টা কারেক্ট করতে পারো, তুমি টপে চলে যাবা। ওই বাকি 4-5টা আগেই বাদ, ওই 4-5টা ইগনোর। বাকি 20টার মধ্যে 20টা তোমার পারা উচিত, যদি খালি ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচারটা রিভিশন দিয়ে যাও এবং বাসায় নিজে প্র্যাকটিস করে যাও। ওকে, সবাই রেডি? বলো সবাই রেডি? আজকে ক্লাসটা ফেসবুকে হচ্ছে না, শুধু ওয়েবসাইটে লাইভে হচ্ছে। তো ওয়েবসাইটে যারা আসো অ্যাক্টিভ থাকবা এবং কমেন্টে অ্যান্সার দিবা। দেখো, এই যে আমি শুরুতে জটিল সংখ্যা, এটা আমাদের ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচার। প্রত্যেকটা অধ্যায় 20 মিনিটে 20 মিনিটে রিভিউ করে যাব, কোনগুলা বেশি ইম্পর্টেন্ট দেখায় যাব, খালি রিভিশন দিবা। হ্যাঁ, এই সবাই রেডি? বলো ওয়েবসাইটে যারা আসো রেডি? 1 ঘন্টা লাগবে না, সর্বোচ্চ 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 3টা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টাইপগুলো একবার রিভিউ করে ফেলবো। রেডি? একদম চুপ করে বসে থাকো, মানে রিভিউ ক্লাস আজকে একদম পারফেক্ট রিভিউ এর মতোই হবে। শোনো, দেখো শুরুতে জটিল সংখ্যার এই বেসিক জিনিসগুলো মনে আছে? এখান থেকে যে জিনিসটা জানা লাগবে, যে i⁴ এর মান কত? 1। i⁴, i⁴8, i⁴12, 16, 20, 4 এর গুণিত হলে 1। তারপর পাশাপাশি 4টা i এর ক্রমিক পাওয়ার যোগ করলে কত হয়? 0। ওকে, ফাইন। এরপরে দেখো, এটা তো গেল। তারপরে এখান থেকে খেয়াল করে দেখো, i এর পাশাপাশি 4টা ক্রমিক পাওয়ার যোগ করলে 0 হয়। এবং i এর যদি অনেক বড় পাওয়ার থাকে, কি করি? লাস্টের 2টা ডিজিটকে 4 দিয়ে ভাগ করি। ভাগ করার পর যেটা ভাগশেষ থাকে সেটাই হয় আয়ের পাওয়ার। মনে আছে? ওকে, ফাইন। যদি মনে থাকে তাহলে এইবার একটা পোল দিচ্ছি, যেটা ভার্সিটি ব্যাচের একদম ক্লাস লেকচার। ভার্সিটি ব্যাচের অনেক বড় ফাইল তো, লোড নিতে টাইম লাগতেছে। ভার্সিটি ব্যাচের ক্লাস লেকচার, এটা কয়জন পারো দেখি? বলো, ভার্সিটি ব্যাচের ক্লাস লেকচার এটা কয়জন পারো দেখি? সবার পারা উচিত। 30 সেকেন্ডের পোল দিচ্ছি, 30 সেকেন্ডের পোল। এটা ভার্সিটি ব্যাচের ক্লাস লেকচার কিন্তু, হ্যাঁ সবার পারা উচিত। দেখি, আমি রিভিউ করে যাব এবং একটা করে পোল দিব। i এর পাওয়ার যদি অনেক বড় সংখ্যা হয়, এখানে যদিও এটা অনেক বড় সংখ্যা না, লাস্টের 2টা ডিজিটকে 4 দিয়ে ভাগ করবা। 51কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? ভাগশেষ যত হবে সেটাই হবে i এর পাওয়ার। বলো দেখি কয়জন পারে? ওয়েবসাইটে লাইভে যারা আসো সবাই পোলে ভোট দিও।
সবাই পোলে ভোট দিও, সবার পারা উচিত, সবার পারা উচিত। দেখো 9 জন পারছে, ক্লাসে আসো 19 জন, বাকিরা কেন পারো নাই ভাই? এগুলো না পারলে তো হবে না, এগুলো না পারলে তো চান্স হবে না, এগুলো পারতে হবে। I টু দি পাওয়ার 51, দেখো অ্যান্সারটা দেখো, I টু দি পাওয়ার 51, 51 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3, আই কিউব, পাওয়ার হবে 3, আই কিউবের মান হচ্ছে -i, সঠিক উত্তর ডি। এটা তো পারা উচিত ছিল, এটা না পারলে তো হবে না। তবে আরেকটা পোল দিই, দাঁড়াও দেখি এটা কয়জন পারে। আরেকটা পোল দিচ্ছি, এটাও ক্লাসে করাইছি, এটাও ক্লাসে করাইছি, এইটা বলো, এইটা কত? এটা 30 সেকেন্ডের পোল দিচ্ছি, সবাই চেষ্টা করো। ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচার গুলা ভালো মতো রিভিশন না দিলে কিন্তু পরীক্ষা খারাপ হবে। ভার্সিটি ভর্তি পরীক্ষার আগে এগুলা রিভিশন দিয়ে গেলে পরীক্ষা খারাপ হবে না, আর রিভিশন তো যদি না দিয়ে চলে যাও তাইলে খারাপ হয়ে যাবে। দেখো মাত্র একজন, এই এটা হইলো, এটা হইলো? তোমরা ভার্সিটি ব্যাচে ক্লাস করো নাই? আয় হায় রে, এই যে দেখো I টু দি পাওয়ার 176, 176 এর দেখো লাস্টের দুইটা ডিজিট, 76 তো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 76 4-এর গুণিতক, এই জন্য এটা 1। আর I টু দি পাওয়ার 33, 33 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, মানে I টু দি পাওয়ার 1, I টু দি পাওয়ার মানে শুধু আই। তারপর লসাগু করে আই স্কয়ারের মান -1 বসায় দিলেই ম্যাথ শেষ। তারপরে আইটা উল্টে উপরে উঠে গেছে। এগুলা না পারলে কেমনে ভাই? এগুলা না পারলে তো রিভিউ করে কোনো লাভ নাই। এগুলা বাসায় বসে ক্লাস লেকচার প্র্যাকটিস করো ভাই, ক্লাস লেকচার ভালো মতো রিভিশন দেও, নাহলে এই রিভিউ ক্লাস দিয়ে কোনো লাভ হবে না। এগুলো অবশ্যই পারতে হবে। তারপরে এটা বলো, এইটা বলো, এইটা বল দিচ্ছি। তোমরা ভার্সিটি ব্যাচের ক্লাস লেকচারের ম্যাথ যদি না পারো তাইলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করা টাফ। এগুলো সব মনে মনেই করে ফেলা যায়, এই ধারাটা, এই ধারার ম্যাথটা মনে মনেই করে ফেলা যায়। কোনো রিভিউ করে লাভ হবে না যদি এই ভার্সিটি ব্যাচের ক্লাস লেকচারের টাইপগুলোর ম্যাথ না পারো। শুধু ভার্সিটি ব্যাচের ক্লাস লেকচারের ম্যাথ গুলা পারলেই তুমি পরীক্ষা ভালো করতে পারবা। এতটুকু ইফোর্ট না দিলে তো লাভ হবে না। এটা তো খুবই অন্যায়, খুবই বাজে কাজ হচ্ছে তোমরা যে এগুলা পারো না, খুবই বাজে কাজ হচ্ছে। কিন্তু করো, এটা করো। দেখি এটা কয়জন সঠিক উত্তর, এটা দিচ্ছে 11 জন, যাই হোক এটা একটু বাড়ছে, এটা 11 জন সঠিক উত্তর দিছে। আচ্ছা ফাইন, এটার উত্তর তো মনে মনে করে ফেলা যায়। যে I টু দি পাওয়ার 25, আমরা জানি আই থেকে শুরু করে I টু দি পাওয়ার 24, 24 হচ্ছে 4-এর গুণিতক। তো I টু দি পাওয়ার 24 পর্যন্ত যোগফল হয়ে যাবে 0, থাকবে শুধু I টু দি পাওয়ার 25। I টু দি পাওয়ার 25 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, মানে I টু দি পাওয়ার 1 মানে আই। এই বুঝতেছো, এই টাইপ গুলা কিন্তু ইম্পর্টেন্ট, এই টাইপ গুলা ইম্পর্টেন্ট। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে A+IB আকারে প্রকাশ। ধরো এইটা, ধরো এই জটিল সংখ্যার অবস্থান কোথায় দেখি, এটা কয়জন পারে? এই জটিল সংখ্যার অবস্থান কোথায় দেখি, এইটা কয়জন পারে? পোল দিচ্ছি, পোল দিচ্ছি, দেখি এইটা কয়জন পারে। ও মাগো, এটা তো উত্তর দেওয়া, আরে উত্তর দাগানো, সরি সরি সরি, এটা তো উত্তর দাগানোই আছে, উত্তর দাগানোই আছে। আচ্ছা এটা পোল দেওয়া লাগবে না, অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা দেখে ফেলো, চতুর্থ চতুর্ভাগে। এখন এইটা যে চতুর্থ, এটা তো উত্তর দেওয়াই ছিল, এটা তো উত্তর দেওয়াই ছিল, এটা সবাই পারছো। তো দেখো 1/1+i এই জটিল সংখ্যার অবস্থান, একটা জটিল সংখ্যার অবস্থান নির্ণয় করার জন্য কি করতে হবে? ওই জটিল সংখ্যাটাকে A+IB এই ফরম্যাটে নিতে হবে, তাই না? তো A+IB ফরম্যাটে নেওয়ার জন্য এই যে এটাকে বুদ্ধি কি, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, গুণ করে এই যে এটা হচ্ছে তার আদর্শ ফরম্যাট। তারপরে ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, অবশ্যই চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, এই পারতেছো? এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, মানে এই ম্যাথটা করার জন্য আগে তোমাকে A+IB এই ফরম্যাটে নিতে হবে। আচ্ছা বলতো যদি যে এখানে এই জটিল সংখ্যার বাস্তব অংশ কত, উত্তর দেও।
কমেন্টে উত্তর দাও। যদি বলতো এই জটিল সংখ্যার বাস্তব অংশ কত, তাহলে বাস্তব অংশ হইতো 1/2, তাই না? যদি বলতো কাল্পনিক অংশ কত, তাহলে উত্তর হইতো -1/2। এগুলা কিন্তু পরীক্ষায় আসবে, এগুলা পরীক্ষায় আসবে, ভালো মতো শিখে রাখো। আচ্ছা, এরপরে আরেকটা পোল দিচ্ছি, দেখি এইটা কয়জন পারে। এই দেখো, এখানে চাইছে কি বি এর মান, বি এর মান হচ্ছে কাল্পনিক অংশ। দেখো এই যে a+ib, এ হচ্ছে বাস্তব অংশ, বি হচ্ছে কাল্পনিক অংশ। তোমাকে বলছে বি এর মান, বলো বি এর মান বাইর করো, দেখি কয়জন পারে। বি এর মান বাইর করো, দেখি কয়জন পারো। পোল দিচ্ছি, 30 সেকেন্ডের পোল, দেখি কয়জন পারো। এগুলো 30 সেকেন্ডে করতে পারতে হবে, হুবহু ক্লাসের ম্যাথ। এগুলা না পারলে পরীক্ষায় কিন্তু রেজাল্ট পিছিয়ে যাবে। একটু ভালো মতো ভাই ক্লাস লেকচার গুলা পড়ো, আর ফাঁকিবাজি কইরো না। এখনো গুচ্ছ ভর্তি পরীক্ষার 1 মাস আছে, এখনো গুচ্ছ ভর্তি পরীক্ষার 1 মাস বাকি। এই সময়টা লিস্ট ভালো মতো পড়ো। ওকে, এটা পারছে 7 জন। এটা সময়ের কারণে হয়তো অনেকে পারে নাই, 1 মিনিট দিতে অনেকে, 1 মিনিট দিলে অনেকেই পারতো, তাই না? 1 মিনিট দিলে হয়তো অনেকেই পারতা। দেখো অ্যান্সারটা দেখো, নিচেরটার অনুবন্ধ দিয়ে উপরে নিচে গুণ করলাম, তারপরে দেখো এই যে বাস্তব অংশ 1/5, কাল্পনিক অংশ 8/5, তাই না? লাবণী দেব বলছে ভিডিও দেখা যাচ্ছে না। লাবণী, ভিডিও দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। তুমি এক কাজ করো, লিভ নিয়ে আবার জয়েন করো, লিভ নিয়ে আবার জয়েন করে দেখো তো ঠিক হয় কিনা। আমাদের এই দিক থেকে সবকিছু ঠিকঠাক আছে, হ্যাঁ। ওকে, তারপরে মডুলাস এবং আর্গুমেন্ট, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবেই, যে কোনো পরীক্ষায় হোক না কেন আসবে। এগুলা সব মনে আছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। জটিল সংখ্যার এই মডুলাস আর্গুমেন্ট টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে বেশি আসে। কাজেই এই সূত্রগুলো একদম ভালো মনে রাখা লাগবে। প্রথম চতুর্ভাগে tan ইনভার্স মডুলাস অফ y বাই x, দ্বিতীয় চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে জাস্ট মাইনাস, সামনে মাইনাস। দ্বিতীয় চতুর্ভাগে খেয়াল করে দেখো, পাই মাইনাস 180 মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x, আর তৃতীয় চতুর্ভাগে জাস্ট এটার সামনে মাইনাস। প্রথম চতুর্ভাগের সামনে মাইনাস বসালে চতুর্থ চতুর্ভাগের অ্যাঙ্গেল, দ্বিতীয় চতুর্ভাগের সামনে মাইনাস বসালে তৃতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেল। ঠিক আছে, যেমন একটা পোল দিব এখন, একটা পোল দিব, মডুলাস আর্গুমেন্টের ম্যাথ কই, মডুলাস আর্গুমেন্টের ম্যাথ কই, এই যে, এই যে মডুলাস আর্গুমেন্টের ম্যাথ। দেখি এটা কয়জন পারে, 30 সেকেন্ড। মডুলাস আর্গুমেন্টের ম্যাথ, এইটা 30 সেকেন্ডের পোল, দেখি এটা কয়জন পারে। এগুলা যদি না পারো নিজে বাসায় প্র্যাকটিস করো। এখন এখন ক্লাস করার সময় নাই, এই জন্য রিভিউ ক্লাসগুলো একদম কম সময়ে টাইনা দিচ্ছি। যে আমার কাজ হচ্ছে রিভিউ ক্লাসে আইসা তোমাদেরকে বলা যে ভাই বাসায় বৈশা রিভিশন দেও, বাসায় বৈশা ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচার গুলা রিভিউ করো। এর চাইতে ভালো আর কোনো পরামর্শ এখন নাই, এর চাইতে ভালো পরামর্শ আর নাই। এখন নতুন কইরা নতুন জিনিস শিখা কিছুই কভার করতে পারবা না। এখন যদি নতুন করে নতুন জিনিস পড়তে চাও, কিছুই শেষ হবে না। তুমি ভার্সিটি ব্যাচে ক্লাসগুলা পড়ো, ভার্সিটি ব্যাচে ক্লাসগুলা পড়লেই 90% এনাফ। হ্যাঁ, এটা ভালো, ভেরি গুড। এটা মোটামুটি 17 জন অ্যান্সার দিয়েছে, 14 জন পারছে। গুড 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 গুড, ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, সঠিক উত্তর সি। দেখো এই যে, এটা কোন চতুর্ভাগ, মাইনাস প্লাস, ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেল 180 মাইনাস সামথিং, 180 মাইনাস মানে দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেল কত, 180 মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x। তাহলে 180 থেকে 60 গেলে 120, মানে 2π/3। ওকে, ফাইন ফাইন ফাইন। এরপরে মডুলাস আর্গুমেন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তারপরে জটিল সংখ্যার পোলার আকৃতি মনে আছে, বলো। এই জটিল সংখ্যার পোলার আকৃতি মনে আছে? কার্তেশীয় আকৃতি হচ্ছে x প্লাস iy, পোলার আকৃতিতে x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। তারপরে অয়লার ফর্ম r e টু দি পাওয়ার i থিটা। এখানে অয়লারের সূত্র e টু দি পাওয়ার i থিটা সমান cos থিটা প্লাস i sin থিটা, এবং e টু দি পাওয়ার মাইনাস i থিটা সমান জাস্ট প্লাস i এর জায়গায় মাইনাস i, প্লাস i এর জায়গায় মাইনাস i। এবার একটা পোল দিচ্ছি, দেখি এটা কয়জন পারে। পোল দিচ্ছি, দেখি এইটা কয়জন পারে, এইটা কয়জন অ্যান্সার দেয় দেখি। হ্যাঁ, পোল দিছি, সবাই ভোট দেও, পোলে ভোট দেও। এগুলো এখন সবার পারা উচিত। এই এতগুলা ভার্সিটি ব্যাচে ক্লাসে এত ভালো করে পড়াইলাম, আছে
এটা 3 হবে 2π/3 বলো এটাও 2π/3 এগুলা 3 হবে সব সরি আচ্ছা এটা π/2 ঠিক আছে সমস্যা নেই এটা 2π/3 হবে সবগুলাই আসলে 3 হবে কারণ তো সেম হবে হ্যাঁ সঠিক উত্তর কোনটা 9 জন পারছে গুড যারা পারতেছো না এগুলা কিন্তু পারা উচিত তুমি এগুলা পারতেছো না মানে তুমি ফাঁকিবাজ তুমি ক্লাসের লেকচার গুলাই ভালো মতো রিভিশন দাও নাই ক্লাসের লেকচার গুলাই তুমি ভালো মতো রিভিশন দাও নাই এই দেখো আর এর মান এখানে 2 আর সূত্র কি উত্তর কি আর cos থিটা ইনটু মানে আর ইনটু পোলার আকৃতি কি আর ইনটু cos থিটা প্লাস i sin থিটা তো পোলার ফর্মে নেওয়ার জন্য কি দরকার আর এবং থিটা দরকার আর হচ্ছে মডুলাস থিটা হচ্ছে আর্গুমেন্ট তো মডুলাস √x² + y² আর থিটা এটা দ্বিতীয় সূত্র ভাগে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x তাহলে আর এর মান হচ্ছে 2 থিটা মান 2π/3 সঠিক উত্তর এ এগুলা মনে মনেই করে ফেলা যায় মনে মনে করে ফেলা যায় এটা পোলার ফর্ম গেল তারপরে মডুলাস আর্গুমেন্ট এগুলা তো পারবাই সহজ জিনিস এগুলা জাস্ট একবার দেখে যাবা দেখে গেলেই কাজ হয়ে যাবে তারপরে এটার মান কত বলো এটার মান কত কমেন্টেই বলো মনে আছে এটাও কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অনেকেই ভুল করে আসে রুট ওভারের মধ্যে দুইটাই জটিল সংখ্যা মানে রুট ওভার অফ দেখো রুট ওভারের মধ্যে দুইটাই মাইনাস রুট ওভারের মধ্যে যদি দুইটাই মাইনাস থাকে সূত্র কি ছিল মাইনাসের সামনে চলে আসবে 3 × 5 মাইনাস √15 এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হবে না দুইটা জটিল সংখ্যা থাকলে কিন্তু এভাবে ডিরেক্ট গুণ করে দেওয়া যায় না দুইটা জটিল সংখ্যা থাকলে কিন্তু ডিরেক্ট কেউ আবার ভাইবো না যে এই মাইনাস আর এই মাইনাস দুইটা মিলে কিন্তু প্লাস হয়ে যাবে না এই ভুল কইরো না দেখো এই যে সঠিক উত্তর কি মাইনাস এই দেখো সূত্রটা এই সূত্রটা মনে রাখবা যে রুট ওভারের মধ্যে দুইটা নেগেটিভ সংখ্যা ধরো √(-a) ইনটু √(-b) দুইটা গুণ করলে মাইনাসটা সামনে চলে আসবে তারপর রুট ওভারের মধ্যে এবি তারপর রুট ওভারের মধ্যে এবি ওকে ফাইন এরপরে এই যে বর্গমূল বলো এটার অ্যান্সার কি এটা পোল দিচ্ছি বর্গমূল মনে আছে কার কার বলো বর্গমূল মনে আছে কার কার বর্গমূল মনে আছে কার কার সবার মনে থাকার কথা এটা 30 সেকেন্ডে বলে এই মেথড এই কি হইলো পোল কই গেল আচ্ছা এই মেথড আসলে করা লাগে না এই পোল কই গেল দূর কি করলাম এটা একটু আচ্ছা নিচে চলে গেছে হ্যাঁ দেখো এটা 30 সেকেন্ডের পোল দিচ্ছি এটা আসলে অ্যান্সার করার জন্য কিছু করা লাগে না মনে মনে হয়ে যায় এটা মনে মনেই হয়ে যায় দেখি কয়জন পারে মনে মনে করো মনে মনে কয়জন পারে দেখা যাক ছয়জন মাত্র সঠিক উত্তর দিছো কি ব্যাপার ভাই বর্গমূল নির্ণয় তো পরীক্ষায় আসবে মাঝখানে আছে প্লাস তাহলে এই মাইনাস এটা হবে না এই মাইনাস এটা হবে না হয় এটা হবে অথবা এটা হবে তো এটাকে বর্গ করে দেখো এটা হয় কিনা এটা তো হয়ই না 2ab 3 × 6 6 × 12 হয় না এটাই হবে 2ab 2 × √10 × √2 কি ব্যাপার এগুলো না পারলে কেমনে এই দেখো জাস্ট অপশন কে বর্গ করলেই তো হয়ে যায় যে 2ab এটাকে বর্গ করলে a² + b² + 2ab জাস্ট 2ab টা মিলালেই তো হয় 2ab টা এটা আসে 12i আর এটা আসে দেখো √10 √2 2 এটা আসবে 4 √5 4 √5 খেয়াল করে দেখো এটা আসবে √20 √20 10 দুগুণে 20 √20 মানে কত 4 5 20 তাহলে 2 √5 2 দুগুণে 4 4 √5 মিলে গেছে এগুলা তো মনে মনেই পারা উচিত আর এই যে শর্টকাট যে দেখাইছিলাম এই শর্টকাট কার কার মনে আছে এই যে শর্টকাট বলো বর্গমূল নির্ণয়ের যে শর্টকাট দেখাইছিলাম একটু একটু কমেন্টে বলো এগুলা না পারলে কিন্তু আমার কোনো দোষ নাই
আমার কোনো দোষ নাই, এগুলা না পারলে, এগুলা অনেক ভালো করে শিখাইছি। বর্গমূল নির্ণয়ের শর্টকাট দিয়ে কিভাবে বের করতে হয়, যে কোনো বর্গমূল একদম শর্টকাটে বের করে ফেলা যায়। তারপরে আরো একটা অপশন হচ্ছে যে এইভাবে, যে মাঝখানে প্লাস থাকলে উত্তরেও মাঝখানে প্লাস থাকবে, তার প্রথম দুইটা বাদ। তারপরে এটাকে স্কোয়ার করো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, শুধু 2ab মিলাও, শুধু 2ab মিলাইলেই হয়ে যাবে। এটা 2ab, এই যে এটার সমান হবে, এটার সমান হবে, ওই ডি অপশনে হবে না। এই জিনিসটা চেক করলেই তো উত্তর শেষ। এগুলা না পারলে কিন্তু ভয়াবহ বিপদ। তারপরে এই যে এটা বলো, এটার উত্তর কত দেখি, এটা কয়জন পারে? সি, সরি বলে দিয়ে দিয়েছি, এটা উত্তর সি। আচ্ছা, এটা মুখস্থ রাখতে বলছিলাম, তোমাদের মনে আছে? রুট ওভার অফ, দেখো রুট ওভার অফ আই, আই এর বর্গমূল এবং রুট ওভার অফ মাইনাস আই এর বর্গমূল, এটা মুখস্থ রাখতে বলছিলাম, মনে আছে? একটু দেখো, এই যে দেখো, রুট ওভার অফ আই এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই, আই এর বর্গমূল প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই, 1 প্লাস মাইনাস আই, সরি 1 প্লাস আই, আর মাইনাসের বেলায় মাইনাস আই, প্লাসের বেলায় প্লাস আই, মাইনাসের বেলায় মাইনাস আই। এগুলা কিন্তু মনে রাখতে হবে, মনে রাখতে হবে। তো এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে যেটা আছে সেটা হচ্ছে সঞ্চার পথ। এই ওমেগা রিলেটেড জিনিসপত্র তো জানো, এই যে ওমেগা রিলেটেড, এটাও পরীক্ষা আসতে পারে। ওমেগা রিলেটেড জিনিসপত্র এটাও কিন্তু পরীক্ষার জন্য এই যে ইম্পর্টেন্ট, এটাও ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে লাস্টে আরেকটা জিএসটির প্রশ্ন আছে, এটা এটা কয়জন পারে দেখি। এই যে জটিল সংখ্যা থেকে জিএসটি 21/22 খুবই চমৎকার একটা প্রশ্ন আসছিল, খুবই চমৎকার একটা প্রশ্ন আসছিল, ক্লাসের মধ্যে করাইছিলাম, দেখি এটা কয়জন পারে। অ্যান্সার করো, এটা অ্যান্সার করো। মোটামুটি এগুলা পারলেই হয়ে যাবে, এগুলা পারলেই হয়ে যাবে, করো। অসমান এক্স ও ওয়াই এর যে কোনো একটির বর্গ অপরটি সমান হলে সম্পর্ক কোনটা হবে? ভাই, একটার বর্গ আর একটা, মানে একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কয়ার, একটার বর্গ আর একটা, একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার, তাহলে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান 0। তাহলে এই একটাকে ধরতে হবে এক্স, একটাকে ওয়াই। ধরো এইটাকে তুমি এক্স ধরলা, এইটাকে তুমি ওয়াই ধরলা, তাহলে কি হবে? 1 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 0। তাহলে সম্পর্ক কোনটা? এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই মাইনাস 1, সম্পর্ক হচ্ছে ডি, সম্পর্ক ডি। এটা কয়জন পারছে? 8 জন পারছো। আচ্ছা, গুড। ভাই এই ক্লাসের ম্যাথ গুলাই ভালো মতো প্র্যাকটিস করতে থাকো, তাইলেই কাজ হয়ে যাবে। এরপরে আরেকটা, এই শর্টকাট মনে আছে বলো? এইটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই শর্টকাট মনে আছে? 4 রুট, এটা আসতে পারে পরীক্ষায়, বর্গমূল, ঘনমূল, চতুর্থ মূল, ভার্সিটি ভর্তি পরীক্ষায় চতুর্থ মূল পর্যন্ত আসে, ষষ্ঠ মূল আসে না। চতুর্থ মূল পর্যন্ত শিখলেই কাজ হয়ে যায়, তাও ষষ্ঠ মূলটাও ক্লাসে দেখাইছিলাম। যেমন এই যে সূত্রটা, 4 রুট আই এন হোল স্কয়ার, 4 রুট আই এন হোল স্কয়ার সমান প্লাস মাইনাস রুট ওভার অফ এন বাই 2 1 প্লাস মাইনাস আই। এইটার অ্যান্সার বলো কত এবার? এটা একটা পোল দিচ্ছি, এইটা পোল দিচ্ছি, দেখে এটা কয়জন পারো? ভার্সিটি ভর্তি পরীক্ষায় চতুর্থ মূল পর্যন্তই বেশি আসে, ষষ্ঠ মূল খুবই কম আসে। বাট আমরা তো ভার্সিটি ব্যাচে ক্লাসে ষষ্ঠ মূলও শিখে রাখছি। এটা শর্টকাট দিয়ে ডিরেক্ট করো, শর্টকাটটা আমি দেখাই দিছি, মনে করাই দিছি, শর্টকাটটা দেখাই দিছি, মনে করাই দিছি, এখন প্র্যাকটিস করো। ওকে, টাইম আপ। 13 জন পারছো, গুড। একটু ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এটা সঠিক উত্তর ডি। জাস্ট শর্টকাটে বসায় দিলেই কাজ শেষ। এই দেখো, শর্টকাটে বসায় দিলেই কাজ শেষ। -16 কে লিখা যায় 4i হোল স্কয়ার। তাহলে এন এর মান কত? শর্টকাটটা কি ছিল? এই যে শর্টকাটটা, এন এর মান হচ্ছে 4, এন এর মান 4 বসায় দিলে খুব সহজে ব্যাপারটা হয়ে যায়। ঠিক আছে, তো এরপরে দেখো, এই যে জটিল সংখ্যার পরে লাস্টে আছে সঞ্চার পথ। তো সঞ্চার পথ রিলেটেড জিনিসগুলা এই পেজের মধ্যে যা কিছু লিখে দিয়েছিলাম, পরীক্ষায় আসলে এখান থেকে আসবে। তো জটিল সংখ্যা অধ্যায়ের এই সবগুলা টপিক ভালো মতো রিভিশন দিবা। ভালো মতো রিভিশন দিলে দেখো তো এটার অ্যান্সার কত বলো তো? জটিল সংখ্যা অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বর্গমূল,
ঘনমূল, চতুর্থমূল, এককের ওই যে ঘনমূলে যেগুলো আছে ওমেগা ওমেগা স্কয়ার, তারপরে আই এর পাওয়ার, আই এর ধারা, তারপরে হচ্ছে মডুলাস আর্গুমেন্ট সংক্রান্ত যে টাইপগুলা। মডুলাস আসতে পারে, আর্গুমেন্ট আসতে পারে, পোলার ফর্ম আসতে পারে, কোন চতুর্ভাগে অবস্থিত আসতে পারে, সবগুলো তো একই টাইপ বা এ প্লাস আইবি আকারে প্রকাশ আর কি। ঠিক আছে, হ্যাঁ ওকে ফাইন। এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে 5,0। 5,0, এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। কেন্দ্র দেখো এই যে, এটার শর্টকাটটা কোনটা? এটার শর্টকাটটা হচ্ছে এই যে এই যে এই যে দেখো, মডুলাস অফ জেড প্লাস এ সমান কে হলে কেন্দ্র হচ্ছে -a,0, -a,0। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস থাকলে এখানে কি হবে? প্লাস হবে। এই যে এই শর্টকাটটা। তাহলে আগেরটার উত্তর কি হবে? দেখো এটার উত্তর হবে কই কই গেলাম, হ্যাঁ এই যে এটার যেহেতু মাইনাস আছে তাহলে হবে 5,0, যেহেতু মাইনাস আছে এখানে তাহলে 5,0। ঠিক আছে, ওকে বুঝতে পেরেছো? শর্টকাটটা হচ্ছে এইটা, হ্যাঁ, যে মডুলাস অফ জেড প্লাস এ সমান কে, এটার কেন্দ্র কত? -a,0। এইটার কেন্দ্র -a,0। এখানে প্লাস এ হলে এখানে হবে মাইনাস এ, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। তাহলে এখানে -5 আছে, তাহলে কেন্দ্র হবে +5,0। বুঝতে পেরেছো? তো এই ছিল জটিল সংখ্যা। জটিল সংখ্যা হতে ক্লাসে যা যা পড়াইছি ভার্সিটিতে ক্লাসে, ওগুলাই জাস্ট রিভিশন দিয়ে যাবা। ওগুলাই যদি জাস্ট রিভিশন দিয়ে যাও কাজ হয়ে যাবে। ওগুলাই রিভিশন দিয়ে গেলে কাজ হয়ে যাবে। এখন চলো আমরা একটু স্থিতিবিদ্যা একটু দেখি। স্থিতিবিদ্যা একটু দেখি, চলো। স্থিতিবিদ্যা দেখি কি আছে। স্থিতিবিদ্যা তো সহজ। স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা, শোনো, স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুবই সহজ, খালি কিছু টাইপ থেকে প্রশ্ন আসে। যেমন জটিল সংখ্যা কি কি বললাম, শোনো, আই এর পাওয়ার, আই এর ধারা, এ প্লাস আইবি আকৃতিতে প্রকাশ, মডুলাস আর্গুমেন্ট, তারপরে বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল, আর হচ্ছে সঞ্চারপদ। এই সবগুলা টাইপ রিভিশন দিবা। এই সবগুলা টাইপ ভার্সিটি ব্যাচের ক্লাস লেকচার থেকে অবশ্যই রিভিশন দিয়ে যাবা। লোড হইতে একটু টাইম লাগতেছে, অনেক বড় ফাইল তো, 2টা করে ক্লাসের লেকচার একসাথে করে দেওয়া। ওকে ফাইন। এখন দেখো ভাইয়া, স্থিতিবিদ্যা অধ্যায় থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষায় যত টাইপের প্রশ্ন আসে সবচেয়ে বেশি আসে সামান্তরিক সূত্র থেকে। এখন বলো, ফিজিক্সের ভেক্টরে একবার সামান্তরিক সূত্র পড়ছো, আবার স্থিতিবিদ্যায় সামান্তরিক সূত্র পড়ছো, এই সামান্তরিক সূত্র রিলেটেড কোন ম্যাথ যদি এমসিকিউতে আসে, পারবা না? এই যে পেজে যা কিছু বেসিক আলোচনা করছে এগুলো সবই তো জানো। কোন বিন্দুতে দুইটা বল কিংবা দুইটা বেগ বা দুইটা ভেক্টর ক্রিয়ারত থাকলে লব্ধির মান এবং দিক নির্ণয়, এইগুলা জানো না এমন কেউ নাই। সর্বোচ্চ মান কখন হয়, সর্বনিম্ন মান কখন হবে, একেবারে সবগুলা, এগুলো সব জানা জিনিস। এখানে অজানা জিনিস কিছু নাই। সব ভার্সিটি ব্যাচের ক্লাসে একেবারে তামা তামা করে পড়াইছি, মনে আছে? এই মনে আছে কার কার বলো। তারপর এই যে ম্যাথ গুলা দেখো, এই যে ম্যাথ গুলা, এত কোণে কার্যরত দুইটা বাদের বলের লব্ধি, জাস্ট √(p²+q² + 2p q cos α, জাস্ট সূত্র বসানো, জাস্ট এই একই টাইপের সূত্র, এই একই টাইপের সূত্র বসায় ম্যাথ করা। যেমন এই ম্যাথটা পোল দিচ্ছি, দেখি এটা কয়জন পারো। এই রেডি রেডি রেডি, 30 সেকেন্ডের পোল। পোল দিতে দিতেও তো 10 সেকেন্ড চলে যায়, মানে 40 সেকেন্ড পাচ্ছ আসলে। বলো এইটা অ্যান্সার কত? তোমরাই খালি মিলাবা, আমি সবগুলো টাইপ দেখায় যাব। স্থিতিবিদ্যা অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এই সামান্তরিক সূত্র রিলেটেড টাইপ থেকেই আসে। ওই যে দেখো, এটা সঠিক উত্তর দিছো 8 জন মাত্র, বাকিরা কেন পারো নাই? হ্যাঁ, এগুলা না পারলে তো চান্স হবে না রে ভাই। এখনো সময় আছে, ভার্সিটি হচ্ছে ক্লাস লেকচার গুলো খালি রিভিশন দেও, ভালো মতো রিভিশন দেও, এগুলো না পারলে চান্স হবে। জাস্ট সামান্তরিক সূত্রের ম্যাথ,
আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো রুট ওভার সহ বসাইলে তো ঝামেলা, একবারে বর্গ করে বসাই দেই আমরা, তাই না? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। জাস্ট লব্ধির মান √7p, একটা বল 1p একটা 2p, আর মধ্যবর্তী কোণ তোমাকে বাইর করতে বলছে। এগুলা যদি না পারো তাইলে কিন্তু বিপদ, তাইলে কিন্তু চান্স পাওয়ার রিস্কি হয়ে যাবে। তারপরে দেখো যে সিমিলার, যে ভাই এগুলো সব সামান্তরিক সূত্রের মেথ, সব সামান্তরিক সূত্রের মেথ, এগুলা সব ক্লাসের মধ্যে একবারে ঝামা করে পড়াই দিছি, তাই না? একবারে সব গিলে খাওয়াই দিছি, মনে আছে? ক্লাস লেকচারটা ভালো মতো রিভিশন দিও, ক্লাস লেকচার ভালো মতো রিভিশন দিও। এবার এটা দেখি কয়জন পারে। এটা 1 মিনিটের বল দিচ্ছি, ধীরে সুস্থে করো, তাও সবাই সঠিক উত্তর দেও, করো। 1 মিনিটের বল দিচ্ছি, সময় নিয়ে করো, তাও কেউ ভুল উত্তর দিও না, হ্যাঁ? ভার্সিটি ব্যাচের ক্লাসে এগুলা এত ভালো করে পড়াইছি, এখন যদি ভুল উত্তর দাও তাহলে তো কষ্ট লাগে। সময় নিয়ে আস্তে ধীরে করো, 1 মিনিটে অ্যান্সার দাও, তাও ভুল অ্যান্সার দিও না, করো। এই সহজ জিনিসগুলো না পারলে তো খুবই খারাপ লাগে। দেখো এটা সঠিক উত্তর দিচ্ছে মাত্র 5 জন। এই তোমরা যারা ক্লাস করতেছো, তোমরা কি ভার্সিটি ব্যাচে ক্লাস করো নাই? এরকম ক্লাস করো নাই নাকি করেও পারতেছো না? আমি তো বুঝতেছি না হচ্ছে না কি আসলে, হ্যাঁ? কোন বিন্দুতে 60 ডিগ্রি করে ক্রিয়ারত দুইটা সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 9 নিউটন বলের সাহায্যে ভারসাম্য রাখলে সমান বল দেয় প্রতিটির মান কত? এই দুইটা বলকে এই বল দিয়ে ভারসাম্যে রাখা হয়েছে, মানে কি? মানে হচ্ছে এই দুইটা বলের লব্ধি হচ্ছে এটা সমান। দুইটা বলের, দেখো দুইটা বলকে এই বলের মাধ্যমে কখন তুমি স্থির রাখতে পারবা? যখন এই দুইটা বলের লব্ধি হবে এই 9 নিউটনের সমান, মানে এই দুইটা বলের লব্ধি হবে 9 নিউটন। তারপরে তো এই যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তো এখানে দুইটা বলের মানে পি, খুবই সহজ সূত্র। এটা না পারলে তো খুবই খারাপ। ভাই তোমরা রিভিউ ক্লাস না করে আগে ক্লাস লেকচার রিভিশন দাও, রিভিউ ক্লাস না করে ক্লাস লেকচার রিভিশন দাও। দেখো আমি একবার দেখায় যাই, এই যে এই ক্লাস লেকচার গুলা বাসায় বসে রিভিশন দেও, নাইলে এখন এখন কি আর এইভাবে নতুন করে শেখার সময় আছে? নতুন করে এখন ক্লাস করতে গেলে তো লস। এই যে এই ম্যাথটা অনেকবার পরীক্ষা আসছে, এটার উত্তর 120 ডিগ্রি। তারপরে যে এই যে একই টাইপের প্রশ্ন দেখো জিএসটি তে আসছিল, এটার উত্তর 120 ডিগ্রি, খালি রেডিয়ানে আছে, এখানে রেডিয়ানে একই টাইপের প্রশ্ন। দেখো প্রশ্ন কিন্তু ইজি ইজি প্রশ্ন আসে। তারপরে এগুলা হাউস ওয়াইফ দিছিলাম, এগুলা সবই ইজি ইজি প্রশ্ন, একটা প্রশ্ন কঠিন নাই। তারপরে এই সূত্রটা মনে আছে, লব্ধি যে কোনো একটি বলের সাথে সমকোণে থাকলে, এত কষ্ট করে বুঝাইছিলাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। লব্ধি যে কোনো একটা বলের সাথে সমকোণে থাকলে, যে এটা পরীক্ষায় আসে, এটা অ্যাঙ্গেল বের করতে বলে। অ্যাঙ্গেল সমান কজ ইনভার্স মাইনাস উপরে ছোট বল নিচে বড় বল। তারপরে লব্ধির মান হচ্ছে রুট ওভার অফ বড় স্কয়ার মানে ছোট স্কয়ার, এটাও পরীক্ষা আসে। রুট ওভার অফ বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, এগুলো সবই পড়াইছি। এবার এটার অ্যান্সার বলো তো, এটার অ্যান্সার বলো দেখি, এটা কয়জন পারে? এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো, করো। কোন বিন্দুতে 120 ডিগ্রি কোণে দুইটা বল ক্রিয়াশীল, বৃহত্তম বলের মান 10, তাদের ক্ষুদ্র লব্ধি ক্ষুদ্রতম বলের উপর লম্ব হলে, মানে সমকোণ উৎপন্ন হলে ক্ষুদ্রতম বলের মান কত? ধরো ক্ষুদ্রতম বলের মান পি, বৃহত্তম বলের মান কিউ। সূত্র কি? সূত্র হচ্ছে আলফা সমান কজ ইনভার্স বা কজ আলফা সমান একই কথা, আলফা সমান কজ ইনভার্স যে কথা, কজ আলফা সমান তো এই কথা। মাইনাস, মনে আছে সূত্রটা, ছোট বল ডিভাইড বাই বড় বল। এই দেখো সূত্রটা, সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এই যে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়, অর্থাৎ এখান থেকে লিখতে পারি কজ আলফা সমান মাইনাস ছোট বাই বড়।
মাইনাস ছোট বাই বড়। এখন দেখো এখানে আমরা বাইর করবো ছোট, ধরলাম ছোটকে ধরলাম পি আর বড়কে ধরছি 10। তাহলে দেখো কজ আলফা সমান কজ আলফা কজ 120, আলফা হচ্ছে 120, কজ 120 এর মান হচ্ছে -1/2, কজ 120 এর মান -1/2। তাহলে এখানে মাইনাসে মাইনাসে কাটা, 2 দিয়ে কাটলে পি সমান 5 দুগুণে 10। এগুলা এখন পারতে হবে, এগুলা অবশ্যই পারতে হবে, এগুলা ভুল হইলে রিস্কে আছো তুমি। এগুলা যারা পারতেছো না ভাই, তোমরা রিভিউ ক্লাস বাদ দিয়ে ক্লাস লেকচার ভালো মতো রিভিশন দেও, ক্লাস লেকচার ভালো মতো রিভিশন দেও। এটা কত বলো তো দেখি, এটা কত বলো? মানে রিভিউ ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে বিজে ভার্সিটি হচ্ছে ক্লাস লেকচার গুলো বসে রিভিশন দেও। এখন এই ফাঁকিবাজিটা কইরো না। দেখো দুইটা বলে লব্ধি দেওয়া আছে, ক্ষুদ্রতর বল দেওয়া আছে, বলছে বৃহত্তম বল কত, এটা উত্তর কত 50 নিউটন। ডিরেক্ট এই যে সূত্র কি ছিল, লব্ধি সমান √, বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। তাহলে √, যাতে না আসে একবারে স্কয়ার করে দেই, আর স্কয়ার সমান বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। দেখো লব্ধির বাদ দেওয়া আছে 40, ছোটটার বাদ দেওয়া আছে 30, তোমার কাছে চাইছে বড়টার মান কত, বড়টার মান কিউ এর মান কত। ইজিলি 50, 30, 40, 50 দেখেই বুঝে ফেলা যায়। এগুলা পারতেছো, তারপরে সবই এগুলা আবার এই যে সামান্তরিক সূত্রের ম্যাথ। এই শর্টকাটটা মনে আছে কার বলো তো দেখি, এই ম্যাথটা, এটার শর্টকাটটা কয়জনের মনে আছে দেখি, এটার শর্টকাটটা কয়জনের মনে আছে, এটা উত্তর কত দেখি তো, কয়জন পারে দাঁড়াও। এটা একটা 30 সেকেন্ডের পোল দিচ্ছি, এইটা একটা 30 সেকেন্ডের পোল দেই, দেখি এইটার শর্টকাটটা কয়জনের মনে আছে। এই ম্যাথটাও কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসতে পারে। এটা 10 জন সঠিক উত্তর দিছে, আচ্ছা গুড। এটা না, এইগুলো যারা পারতেছো না, তোমাদের কিন্তু অবস্থা খুবই খারাপ। দেখো এটার উত্তর হচ্ছে 4, জাস্ট শর্টকাটটা বসায় দিলেই হয়ে যায়। প্রথম ক্ষেত্রে একটা বল পি টু পি, দ্বিতীয় ক্ষেত্রে পি হয়ে গেছে টু পি, টু পি হয়ে গেছে টু পি প্লাস 8, এবং লব্ধির দিক অপরিবর্তিত আছে। এই অপরিবর্তিত থাকলে প্রথম ক্ষেত্রে দুইটা বলে অনুপাত, দ্বিতীয় ক্ষেত্রেও দুইটা বলে অনুপাত কি হবে, সমান। ধরো পি পি কাটাকাটি করে আর গুণন করে ক্যালকুলেশন করলেই পি এর মান চলে আসবে 4। এই টাইপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে ফাইন ফাইন ফাইন। তারপরে এখানে একটা শর্টকাট ছিল, এটা মনে আছে কার কার, কই শর্টকাটটা কই, এই যে, এই যে শর্টকাটটা মনে আছে, কই শর্টকাটটা কই লিখে দিয়েছিলাম, শর্টকাটটা এই যে এখানে এখানে এই যে, এই শর্টকাটটা মনে আছে কার কার, দেখো এই যে, বলো। তিনটা বল সমবাহু ত্রিভুজের সমান্তরালে ক্রিয়া করে যদি তিনটা বলের লব্ধি সরি ইয়া হয়, কি বলে, তিনটা বলের সাধারণ অন্তর সমান হয়। দেখো মানে সমান্তর ধারায় থাকে, তোমাকে যদি লব্ধি বের করতে বলে, এই মনে আছে কার কার এই শর্টকাটটা বলো। দেখো তিনটা বল কিন্তু সমান্তর ধারায় আছে, 6, 10, 14, 6, 10, 14, এই সমান্তর ধারায় থাকলে লব্ধির বার হচ্ছে √3 ইন্টু সাধারণ অন্তর। তিনটা বল যদি পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, অথবা তিনটা বল একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহু বরাবর ক্রিয়ারত থাকে, কথা একই, সমবাহু ত্রিভুজের তিনটা বাহু বরাবর ক্রিয়ারত থাকলে বলগুলোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি করেই হয়। তো সেক্ষেত্রে লব্ধির মান √3 ইন্টু সাধারণ অন্তর, √3 ইন্টু সাধারণ অন্তর। এটার উত্তর কত বলো, এটা তো উত্তর দেওয়াই আছে, বলো এটা পারবা কিনা। দেখো সেম সেম প্রসিডিউর, দেখো √3 ইন্টু সাধারণ অন্তর, দেখো √3 এখানে সাধারণ অন্তর কত, দেখো 2, 4, 6, সাধারণ অন্তর কত 2, তাহলে উত্তর হবে √3 ইন্টু সাধারণ অন্তর, √3 ইন্টু 2, √3 ইন্টু 2 মানে 2√3, মানে 2√3। এই কথা বুঝছো, এই টাইপটা কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট, এই টাইপটা কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপর লামির সূত্র দিয়ে আসতে পারে, লামির সূত্র ইজি সূত্র, লামির সূত্র দিয়ে আসতে পারে, লামির সূত্র একদম ইজি সূত্র।
লামির সূত্র দিয়ে আসতে পারে। তারপরে আরেকটা পোল দিই, এইটা দেখে কয়জন পারো। এই যে সদৃশ সমান্তরাল বল, এটাই স্থিতিবিদ্যা অধ্যায়ের লাস্ট পোল। তারপর আমরা সমতলে বস্তুকণার গতি অধ্যায়ে চলে যাব। স্থিতিবিদ্যা অধ্যায়ের এটাই লাস্ট পোল, অ্যান্সার দেও। তারপর সমতলে বস্তুকণার গতি আমরা 10 মিনিট নিব, 50 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের ক্লাস হয়েছে 40 মিনিট। সমতলে বস্তুকণার গতি অধ্যায়ে গুরুত্বপূর্ণ টাইপ কোনগুলা বলে দিব, তোমরা বাসায় খালি প্র্যাকটিস করে নিবা। শোনো, ভার্সিটি ব্যাচের ক্লাসগুলো যারা করছো তোমরা চান্স পাবা, তোমাদের চান্স হবেই। কৃষিতে হোক গুচ্ছে হোক তোমাদের চান্স হবেই। খালি কৃষি মানে গুচ্ছ পরীক্ষার আগে ক্লাস লেকচার গুলো ভালো মতো রিভিশন দেও। তোমাদেরকে ভার্সিটি ব্যাচের ক্লাসে যা পড়াইছি তোমাদেরকে বিট করে আরেকজনের আর বাকিদের চান্স পাইতে কষ্ট হবে। যারা আমাদের ভার্সিটি ব্যাচের ক্লাসগুলো করছো তোমাদেরকে বিট করে বাকিদের চান্স পাইতে কষ্ট হবে তোমরা যদি খালি ফাঁকিবাজি না করো। এটা উত্তর 2। তোমরা যদি ফাঁকিবাজি না করো তোমাদের চান্স হবেই। প্রশ্ন সহজ হোক কঠিন হোক, দেখো খুবই ইজি ম্যাথ এটা। জাস্ট 2w ইন্টু এক্স সমান w ইন্টু 6 - x, সদৃশ সমান্তরাল বলে সূত্র বসায় দিলেই কাজ শেষ। আমি তোমাদেরকে এতটুকু কনফিডেন্স দিচ্ছি যে ভাই তোমরা যারা আমাদের ভার্সিটি ব্যাচে ক্লাস করছো তোমাদেরকে আমরা হায়ার ম্যাথে বা সবগুলো সাবজেক্টেই, আমি হায়ার ম্যাথটা নিয়েই বলি, তোমাদেরকে আমরা যেই কন্টেন্ট পড়াইছি ভার্সিটি ব্যাচের ক্লাসে, তোমরা যদি খালি ভার্সিটি ব্যাচের ক্লাস লেকচার গুলাও রিভিশন দিয়ে যাও, বাসায় আর প্র্যাকটিস না করলেও যদি অন্তত এগুলাই পারো তাও চান্স হয়ে যাবে। তবে ভালো পজিশনে টপে থাকার জন্য অবশ্যই বাসায় নিজে প্র্যাকটিস করতে হবে। তোমার কাছে ভার্সিটির যে বইগুলো আছে, আমাদের এসসিএস এর বইগুলো যদি থাকে ভার্সিটির, অথবা অন্য যে কোনো পাবলিকেশনের অথবা অন্য যে কোনো কোচিং এর বই আছে, বাসায় বসে প্র্যাকটিস করো। এখন বাসায় বসে খালি প্র্যাকটিস করো, আর কিছু লাগবে। আমাদের এসসিএস এর ভার্সিটি সেটের বই সেট যদি তোমার কাছে থাকে, জাস্ট ওখান থেকে আগে আমাদের ক্লাসটা রিভিশন দাও, তারপর নিজে ওই বই থেকে প্র্যাকটিস করো, আর কিচ্ছু লাগবে না। ওকে, শেষ। এই হচ্ছে স্থিতিবিদ্যা। এখন আমরা সমতলে বস্তুকণার গতিতে দেখি একটু কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে। মোটামুটি শোনো, এই স্থিতিবিদ্যাতে এই সামান্তরিক সূত্রই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই সামান্তরিক সূত্রের ম্যাথগুলাই। সামান্তরিক সূত্রের ম্যাথগুলাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তারপরে লামির সূত্র 8.2 থেকে শুধু লামির সূত্র থেকে ম্যাথটা আসে। পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা। তারপর 8.3 থেকে সদৃশ সমান্তরাল বল, বিসদৃশ সমান্তরাল বল। ভার্সিটি ব্যাচের ক্লাসে সদৃশ সমান্তরাল বল এবং বিসদৃশ সমান্তরাল ম্যাথের বলের যে ম্যাথগুলো করাইছি খালি ওই ম্যাথগুলোর রিভিশন দিয়ে গেলেই হবে। সূত্র দুটো তো সেমই। সদৃশ সমান্তরাল বলের জন্য যে সূত্র, বিসদৃশ সমান্তরাল বলের জন্য তো একই সূত্র, খালি রিভিশন দিয়ে গেলেই হবে। এগ্রি নিয়ে কিছু বলবো? এগ্রি তো এই যে আর মাত্র একদিন পরে পরীক্ষা, এখন খালি জানা জিনিসগুলো একটু রিভিশন দিয়ে থাকো। আর একদিন পর এগ্রি ভর্তি পরীক্ষা, এখন এই 2 দিনে তো আসলে নতুন করে কিছু পড়ার সুযোগ নাই। যারা জিনিসগুলো খালি রিভিশন দিয়ে থাকো, খালি একবার ক্লাস লেকচার বা তোমার নোট, যেটা তোমার স্পেশাল নোট, একটা নোট তো তোমার কিছু না কিছু আছে যেটা তুমি বানাইছো, খালি রিভিশন দাও। অথবা আমাদের ভার্সিটি বেজে ক্লাস লেকচার গুলো দেখতে পারো। কৃষি ভর্তি পরীক্ষার জন্য ভার্সিটি বেজে ক্লাস লেকচারের বাইরে কিচ্ছু লাগবে না। মানে হায়ার ম্যাথের জন্য, হায়ার ম্যাথে তো কৃষির প্রশ্ন অনেক বেশি সহজ হয়। শোনো, হায়ার ম্যাথে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নের চাইতে কৃষি গুচ্ছের প্রশ্ন আরো অনেক বেশি সহজ হয়। তোমার কাছে একদম ইজি লাগবে যদি ভার্সিটি বেজে ক্লাসগুলো করে থাকো। ওকে, তো ভাইয়া সমতলে বস্তুকণার গতি মানে গতিবিদ্যা, এখানেও শুরুতে সামান্তরিক সূত্র আছে। তো সামান্তরিক সূত্রের ম্যাথগুলো তো আমরা স্থিতিবিদ্যা অধ্যায়ে পড়েই ফেলছি। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নদী নৌকার টাইপ। এই নদী নৌকার এই সূত্রগুলো মনে আছে বলো? এই যে এটা বেশি, সবচেয়ে বেশি আসে, তারপরে এটাও আসে, এটাও আসে, এটাও আসে। সমতলে বস্তুকণার গতি অধ্যায়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই নদী নৌকা। সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া, সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া, এই টাইপগুলো তোমরা ফিজিক্সেও পড়ছো, এগুলো এখন পারতে হবে। যেমন একটা ম্যাথ দেই তো দেখি, এটা কয়জন পারে? এটা কয়জন পারে বলো দেখি। এটার অ্যান্সার কত? দেখো এটার অ্যান্সার কত? এক ব্যক্তি √2 গুণ বেগে সাঁতার কাটতে পারে। যাত্রা স্থান হতে নদীর ঠিক বিপরীত পারে পৌঁছাতে হলে তাকে কোন দিকে সাঁতার দিতে হবে? কোন দিকে? একদম বিপরীতে যাইতে হলে, একদম বিপরীতে পৌঁছানো, একদম বিপরীতে পৌঁছানো। বিপরীতে পৌঁছানো মানে সোজাসুজি নদী পার হওয়া, সোজাসুজি নদী পার হওয়া মানে সর্বনিম্ন দূরত্ব। সোজাসুজি পার হওয়া মানে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া। তারপরে এখানে সূত্র হবে আলফা সমান cos ইনভার্স মাইনাস
ইউ বাই ভি আলফা সমান, দেখো উত্তরটা দেখাই দিই। এটা কয়জন পারো দেখো, উত্তর 135 ডিগ্রি। এটাই তো দিলে অনেকে পারবা না, এটাই তো পরীক্ষায় দিলে অনেকে পারবা না। দেখো কজ ইনভার্স, এই যে একটা সাথে একটা কত √2 গুণ, আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে ইউ এর চাইতে ভি হচ্ছে √2 গুণ, তাহলে কাটাকাটি করলে 1/√2, ডিরেক্ট এটা লেখা যায়। ডিরেক্ট তো এটা লেখা যায়, আগের লাইনটা না লিখলেও হয়, আগের লাইনটা না লিখলেও হয়, কারণ একটা একটা √2 গুণ বলাই আছে। একটা একটার কি গুণ, একটা একটার √2 গুণ ডিরেক্ট বলাই আছে। cos ইনভার্স মাইনাস 1/√2, মাইনাস 1/√2 মানে মাইনাস 45 ডিগ্রি। তো মাইনাস 45 মানে কি, 180 সাথে যোগ করো 135 হবে, মাইনাস 45 মানে 135, এটা তো মাইনাস 45 নাই, 180 সাথে যোগ করে দাও, 180 মাইনাস 45 কত, 135। ওকে ফাইন। তো এগুলা কিন্তু পারতে হবে। নদী নৌকা খেলো, নদী নৌকা খুবই ইম্পর্টেন্ট, নদী নৌকার টাইপটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বেশি পরীক্ষায় আসে কি, আপেক্ষিক বেগ থেকে অত বেশি আসে না, তারপর 9 10 এর সূত্রগুলো থেকে আসে। এই 9 10 এর সূত্রগুলা মনে আছে? 9 10 এর সূত্রগুলা, v equals to u plus at, s equals to ut plus half square, v square সমান u square plus 2as, s equals to u plus v by 2 into t। এই 9 10 এর সূত্রগুলা থেকে পরীক্ষায় কিন্তু গতিবিদ্যা অধ্যায় থেকে প্রশ্ন আসে, কৃষি ভর্তি পরীক্ষায় আসে, গুচ্ছতেও মাঝে মধ্যে আসে। এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে, আর এগুলো হচ্ছে মন্দনের ক্ষেত্রে। তো এই ম্যাথ গুলা তো অবশ্যই দেখে যাবা, একদমই সহজ ম্যাথ। তারপরে যে এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, টি তম সেকেন্ডে দেখো, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি সমান ইউ প্লাস হাফ ইন্টু 2t - 1, ইউ প্লাস হাফ ইন্টু 2t - 1, এটা হচ্ছে ত্বরণের বেলায়, ত্বরণের বেলায় এটা, আর মন্দনের বেলায় হচ্ছে এটা। দেখো এস ইকুয়ালস টু এস টি, টি তম সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে এস টি সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2t - 1, ত্বরণের বেলায় এটা প্লাস, মন্দনের বেলায় মাইনাস। এগুলো কিন্তু জানা থাকতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখো এই যে সূত্রটা একবার পরীক্ষায় চলে আসছিল, হুবহু এই সূত্রটাই পরীক্ষায় চলে আসছিল। আমরা তো জানি হায়ার মেথে ত্বরণকে এ এর পরিবর্তে এফ দিয়ে প্রকাশ করে। ফিজিক্সে তোমরা এ দিয়ে লিখো, হায়ার মেথে এফ দিয়ে লিখে, তুমি যে কোনো একটা লিখতে পারো, এ দিয়েও লিখতে পারো, এফ দিয়েও লিখতে পারো, বাট পরীক্ষায় যদি এমসিকিউতে আসে, দেখো এখানে অপশন এফ দিয়ে আছে, এফ দিয়ে আছে, তো এফ দিয়ে ভয়ের কোনো কারণ নাই। আমরা তো জানি এফ মানে কি, এই এফ মানে এই ত্বরণই প্রকাশ করতেছে। তারপরে যে সেম দেখো এস টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ ইনটু 2t - 1, ডিরেক্ট বসায় ম্যাথ করা, এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে ডিরেক্ট। এই যে এই সূত্র যে ডিরেক্ট ম্যাথ, দেখো এই সূত্র দিয়ে কিন্তু ডিরেক্ট ম্যাথ জিএসটি ভর্তি পরীক্ষাতে আসছিল, এই সূত্র যে ডিরেক্ট ম্যাথ, দেখো এই যে জিএসটি 23 24, জাস্ট এই যে তোমাদের আগের বছর। দেখো টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, ইউ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে 20, ত্বরণ দেওয়া আছে 4, তোমাকে বলছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, পঞ্চম সেকেন্ডে মানে টি তম সেকেন্ডে মানে 5 নম্বর সেকেন্ডে, এসটি সমান ইউ প্লাস হাফ ইনটু 2t - 1। এই পারবা? এগুলা কিন্তু পরীক্ষায় আসবে, একুরেটলি কোন টাইপ থেকে তোমাদের বেলায় আসবে এটা তো বলা মুশকিল, কিন্তু আসবে। তারপরে এই যে গুলি, বন্দুকের গুলি, এই যে শর্টকাট, এই শর্টকাট দিয়ে ম্যাথ আসবে। বন্দুকের গুলি, এই যে শর্টকাট, এই শর্টকাটটা ক্লাসে পড়াইছি, এই শর্টকাট দিয়ে ম্যাথ আসবে, এই শর্টকাট দিয়ে ম্যাথ আসবে। তারপরে এই যে দেখো এটার অ্যান্সার কত বলো তো দেখি, এটার অ্যান্সার কত? এগুলা আর পোল না দেই, তোমরা জাস্ট রিভিশন দাও, এগুলা উত্তর সব দেওয়া আছে। তো এইগুলো গেল। এরপরে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রাস। আর এখানে এখানে এই যে কয়েকটা সূত্র আছে উপরে নিক্ষিপ্ত, এই যে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই 3টা সূত্র মাস্ট, এই 3টা সূত্র যে পরীক্ষায় প্রশ্ন আসবেই। এই যে এটা আসলে সূত্র 2টা, সর্বোচ্চ উচ্চতা h ইকুয়ালস টু u স্কয়ার বাই 2g, আর বিচরণ কাল h t ইকুয়ালস টু 2u বাই g। সর্বোচ্চ উচ্চতা, u আদি বেগে একটা বস্তুকে যদি তুমি ঊর্ধ্বে নিক্ষেপ করো, তাহলে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, u স্কয়ার বাই 2g, এবং তার বিচরণ কাল উপরে উঠে আবার নিচে ফেরত আসতে সময় লাগবে কত, 2u বাই g। এবং সর্বোচ্চ উচ্চতায় উঠার প্রয়োজনীয় সময় হবে অর্ধেক, মোট বিচরণ কাল হচ্ছে 2u বাই g, তার মধ্যে অর্ধেক সময়ে সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, বাকি অর্ধেক সময়ে সে সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ভূমিতে ফেরত আসবে। তো সর্বোচ্চ উচ্চতায় ওঠা বা সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামার সময় হচ্ছে ইউ বাই জি, আর টোটাল বিচরণ কাল হচ্ছে এটা ডাবল 2u বাই জি। এটা দিয়ে ডিরেক্ট ম্যাথ আসবে, এটা দিয়ে যে এরকম ডিরেক্ট ম্যাথ আসবে। হ্যাঁ, আর একটা জিনিস জেনে রাখবা, এগুলো মাঝে মধ্যে পরীক্ষায় দেয়, ফুট পার সেকেন্ডে দিয়ে দেয়। জানো যে এই জিনিসটা জানো যে জি এর মান মিটার পার সেকেন্ড স্কোয়ারে হচ্ছে 9.8, ফুট পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে 32, এটা মুখস্থ রাখবা। কারণ মাঝে মধ্যে পরীক্ষায় মিটার পার সেকেন্ড না দিয়ে একটা ফুট আর সেকেন্ডে দেওয়া থাকে, তখন কিন্তু জি এর মান 32 বসাইতে হবে, তখন জি এর মান কত বসাইতে হবে, 32। তো এগুলা পরীক্ষায় আসতে পারে। তারপরে প্রাস,
প্রাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুইটা সূত্র লিখে দিয়েছিলাম, এই যে এখানে, এই যে মনে আছে কার কার? আগে মেইন সূত্রগুলো একটু দেখাই আসি। প্রাসের মেইন সূত্রগুলো যে এখানে আছে, বিচরণকাল ক্যাপিটাল টি, সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ, আণবিক পাল্লা ক্যাপিটাল আর, এবং টি ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার প্রয়োজনের সময় এবং সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ভূমিতে ফেরত আসার প্রয়োজনের সময়, মানে এই টি ম্যাক্স হচ্ছে ক্যাপিটাল টি এর অর্ধেক। ওকে ফাইন। এইবার দেখো এইগুলা দেখো, আলফা সমান 45 ডিগ্রি হলে আর ম্যাক্সিমাম হবে, মানে আণবিক পাল্লা সর্বোচ্চ হবে, এবং সর্বোচ্চ আণবিক পাল্লার মান হচ্ছে ইউ স্কয়ার বাই জি। এবং দুইটা অ্যাঙ্গেলের জন্য দেখো, ধরো ইউ সেম, হ্যাঁ আদি বেগ যদি সেম হয়, এখানেও ইউ এখানে ইউ, তাহলে আলফা এবং 90 মাইনাস আলফা দুইটা কোণের জন্য আর একই হবে। একই আদি বেগের জন্য আদি বেগ যদি সেম থাকে, তাহলে আলফার মান 30 ডিগ্রি হইলেও আর এর মান যা হবে 90 মাইনাস 30 মানে 60 ডিগ্রি হলেও সেম হবে। এই জিনিসটা কিন্তু পরীক্ষা আসতে পারে, একটা আলফা হলে একটা 90 মাইনাস আলফা। বলো তো একটা 20 হলে একটা কত? যদি তোমাকে জিজ্ঞেস করা হয় একই আদি বেগে 20 ডিগ্রি কোণে আণবিক পাল্লা যত হয় আর একটা কোণের জন্য সেম হয়, সেটা কত? 70। দুইটা মিলে হবে 90, একটা 20 হলে আরেকটা 70। ওকে ফাইন। তারপরে এই যে এই দুটো সূত্র পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, মুখস্থ আছে কার কার বলো? ক্যাপিটাল এইচ হচ্ছে কি? সর্বোচ্চ উচ্চতা। ক্যাপিটাল আর কি? ক্যাপিটাল আর হচ্ছে আণবিক পাল্লা। আলফা কি? আলফা হচ্ছে বিক্ষেপণ কোণ। একটু বলো, ক্লাসে যারা আসো এই সূত্রগুলো মনে আছে একটু বলো। এই সূত্রগুলা যে পরীক্ষা আসবেই, প্রশ্ন আসবেই, সূত্রগুলা মনে আছে? তারপরে এই যে এই সূত্রগুলা যে খালি বাড়ির কাজ করা, মানে প্র্যাকটিস করা, এই সূত্রগুলা যে খালি প্র্যাকটিস করা। যেমন এই যে ম্যাথটা, এই ম্যাথটা এই ম্যাথটা ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, একাডেমিক সব জায়গাতে আসে। একটি কণা বিবেগে নিক্ষেপিত হলে তার আণবিক পাল্লা লব্ধ উচ্চতার 4 গুণ হয়, মানে এই যে আণবিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা 4 গুণ। তোমাকে বলছে এই ক্ষেত্রে প্রক্ষেপণ কোণ কত। তো দেখো, সর্বোচ্চ উচ্চতা এবং আণবিক পাল্লা এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে tan আলফা সমান 4h বাই r। tan আলফা সমান 4h বাই r। তাহলে আর এর মান হচ্ছে 4h, কাটাকাটি, আর এর মান 4h, 4h কাটা থাকবে 1। তাহলে tan আলফা কত? tan 45 ডিগ্রি মান 1। এই বুঝতেছো? তারপরে ধরো আরেকটা মেথড, এই যে এটা ডাইরেক্ট সূত্র যে চলে আসে, দেখো tan আলফা সমান gt স্কয়ার বাই 2r। তোমাকে বলছে t স্কয়ার বাই r এর মান কত? এই যে t স্কয়ার বাই r, দেখো এই যে t স্কয়ার বাই r এর মান কত, এখান থেকে দেখো t স্কয়ার বাই r এর মান কত আসে। ডাইরেক্ট সূত্র, কিন্তু জাস্ট বসায় দিলেই হয়ে যাবে। t স্কয়ার বাই r এর মান হবে 2 tan আলফা বাই g, 2 tan আলফা জাস্ট r গুণন ডিভাইড বাই g, 2 tan আলফা ডিভাইডেড বাই g। কথা বুঝছো? ওকে ফাইন। তো এই হচ্ছে ঘটনা। মোটামুটি 3টা অধ্যায় ভার্সিটি ব্যাচে ক্লাস টেস্টের গুলাই রিভিশন দিয়ে দিলাম। আজকে ক্লাসের আলাদা কোনো লেকচার শিট নাই, আজকে ক্লাসটার পর আলাদা করে কোনো লেকচার স্লাইড আপলোড দিব না, কারণ এগুলো তো সব অলরেডি আপলোড করাই আছে, তাই না? জটিল সংখ্যা, স্থিতিবিদ্যা, সমতলে বস্তুকণার গতি, এই 3টা অধ্যায়ে ভার্সিটি ব্যাচের ক্লাস লেকচারে যা কিছু পড়াইছি ভাই, কৃষিগুচ্ছ পরীক্ষা তো আর একদিন বাকি, তো কৃষিগুচ্ছের জন্য তো নতুন করে এখন আর কিছু পড়ার সুযোগ নাই, নিজের নোট গুলা রিভিশন দেও। তবে ভার্সিটি গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু এখনো 1 মাস সময় আছে, তো এই 1 মাসে যদি আমাদের খালি ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচার গুলো রিভিশন দিয়ে যেতে পারো, ভালো পজিশনে চান্স হয়ে যাবে, ভালো পজিশনে। এটা জাস্ট নিজের উপর কনফিডেন্স রাখো, আমরা ওই লেভেলেই পড়াইছি ভার্সিটি ব্যাচে ক্লাসে, জাস্ট রিভিশন দিয়ে যাও, শুধু ক্লাস লেকচার রিভিশন দাও। তারপরে সময় পাইলে যে আমাদের ভার্সিটি বইগুলো যদি তোমার কাছে থাকে, অথবা অন্য বই যা আছে প্র্যাকটিস করার জন্য, যে কোনো পাবলিকেশনের বই বা যে বই তোমার কাছে আছে আপাতত, এখন আর নতুন করে বই কেনার দরকার নাই, নতুন করে বই করার দিন তো শেষ, নতুন করে বই কেনার দিন শেষ, এখন আর নতুন করে বই কিনে পড়ার সময় নাই, আগে যা বই পড়ছো ওইগুলো এখন খালি রিভিশন দাও। তো ঠিক আছে, খুলনা ইউনিভার্সিটির জন্য কিছু বলেন ভাই? আমাদের ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচার গুলাই পড়ো, ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচারে আমরা যেভাবে পড়াইছি এনে আলাদা করে খুলনা ইউনিভার্সিটির জন্য আলাদা কিছু লাগবে না, ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচার পড়ে খালি বাসায় প্র্যাকটিস করো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন নিতে থাকো। এখন যে ভার্সিটি ভর্তি পরীক্ষার মানে যে পরীক্ষাগুলো বাকি আছে, জাস্ট আমরা ভার্সিটি ব্যাচে ক্লাসে যেভাবে পড়াইছি যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য কম্প্যাক্ট পুরো সব টাইপ কভার করে পড়াইছি। কাজে তোমার এখন কাজ হচ্ছে যে কোনো ভর্তি পরীক্ষার সামনে থাকুক না কেন, ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচার ফোকাস করে পড়ো, তারপর নিজে প্রশ্ন ব্যাংক সলভ করো, এর বাইরে কিছু লাগবে না। বাট এখন সময় দেও, এখন 12, 14, 15 ঘন্টা করে পড়ো ভাই। আর একটা মাস, যাদের এখনো ভালো জায়গায় কোথাও ভালো পজিশন আসে নাই, বা হয়তো ধরো চান্স আসছে হয়েছে কিন্তু একবার লাস্ট পজিশনে, অথবা যাদের কোনো পজিশনে আসে নাই, এখনো কোথাও মানে ওয়েটিং লিস্টেও নাই, ভাই তোমার এখন 15, 16, 17 ঘন্টা করে পড়া উচিত। এই একটা মাস একেবারে জীবনের বেস্ট প্রিপারেশনটা দেও, বেস্ট রিপোর্টটা দেও, চান্স হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমি তো বললাম, তুমি যদি খালি আমাদের ভার্সিটি ব্যাচের ক্লাস লেকচারগুলো রিভিশন দিয়ে নিজে বাসায় প্র্যাকটিস করে খালি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো, চান্স হবেই। কিন্তু পজিশনটা ভালো আসবে নাকি খারাপ আসবে এটা ডিপেন্ড করতেছে এই এক মাসের পরিশ্রমের উপর। তুমি এই এক মাসে বেশি পরিশ্রম করলে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় পজিশন 1000-এর মধ্যে চলে আসবে। আর যদি তুমি এই 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 একটা মাস পরিশ্রম না করো তাহলে 10,000-এর বাইরে চলে যেতে পারে। এই শেষ একটা মাস খুবই ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই একটা মাস পড়াশোনা করতে থাকো, ভার্সিটি ব্যাচের ক্লাস টেস্টগুলো রিভিশন দাও, ভালো মতো রিভিউ করো, তাহলেই ভালো পজিশনে চান্স হয়ে যাবে। এই হচ্ছে সাজেশন। ঠিক আছে, ভালো থাকো, টাটা। দোয়া রাখলো, দোয়া সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইলো, টাটা।